আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? জি ম্যাম, ভালো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি আয়েশা, ইফতি, ঐশী। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি পরীক্ষার কথা কিছু জানানো হয়েছে কলেজ থেকে? না ম্যাম, কিছু বলা হয়নি। ও আচ্ছা। আমরা ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে পড়েছিলাম আমরা পরিবহন ও যোগাযোগ। হ্যাঁ, ওখান থেকে দু একটা প্রশ্ন করি তো, দেখি পারো কিনা। বলো তো, আন্তর্জাতিক বিমানবন্দর কয়টা? আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি বলো, কে বলতে পারবে বাংলাদেশে? ম্যাম 3টা। হ্যাঁ, নাম বলো তো দেখি। শাহজালাল, হুম, তারপর আরেক আরেকটা অন্যরা বলো একসাথে, দেখি কে কয়েকজন বলো। আর ওসমানী বিমানবন্দর, এটা কোথায়? ওসমানীটা কোথায় বলো? চট্টগ্রাম। না, ওসমানী সিলেট। ও হ্যাঁ, সিলেট। আর চট্টগ্রামেরটার নাম কি বলো? চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শাহ আমানত, তাই না? শাহ আমানত। জি ম্যাম। এবার বলো দেখি, ইফতি বলো, ইফতি। ইফতি আমি ওঠো। ইফতি আছো? জয়েন হয়ে চলে গেছো নাকি আবার জয়েন করে? সুলতানা, সুলতানা আছো? ম্যাম ইফতি বলছো? আচ্ছা ইফতি শোনো, জি ম্যাম। যমুনা সেতুর পশ্চিম পাশে কোন ধরনের রেলপথ? যমুনা সেতুর পশ্চিম পাশে। ম্যাম, মিস আমাদের কি 9,000 টাকা বেতন কি কলেজে এসে দিতে হবে নাকি বিকাশ নাম্বার? দুটোই দিতে পারবা, বিকাশে। জি, যে বিকাশে একটা নাম্বার যে দিছিলেন কলেজের, ওইটাতে পাঠাই দিব। আমি তো দেইনি বাবা, এটা তো কলেজ থেকে দিয়েছি। না বুঝতে পারলে কলেজ থেকে এসে রসিদ নিয়ে যেও। কলেজে আসলে অফিস থেকে বেতন রসিদ পাওয়া যাবে। মাত্র 4 জন আছো তোমরা, কি ব্যাপার? আর সবাই কোথায় গেল? সব ক্লাসে ম্যাম অনেক কম স্টুডেন্ট থাকে। আচ্ছা, কেন বলো তো? Student থাকা দরকার না? পড়ালেখা প্র্যাকটিস না থাকলে কিছু কি মনে থাকবে? মনে থাকবে না তো, সব ভুলে যাবা। আচ্ছা, আজকে যেটা পড়াবো আমি, এটা হলো তার পরের অধ্যায়, সেকেন্ড পার্ট। সেটা হলো বাণিজ্য। বাণিজ্য ইংরেজি কি দেখো? ট্রেড। ট্রেড লাইসেন্স বলে না, শুনছো না কথাটা? বাণিজ্য, এই যে হলো ট্রেড, হলো বাণিজ্য। এখন দেখো, একটা দেশ তার যা প্রয়োজন তার সবকিছুই উৎপাদন করতে পারে না। একটা দেশ মানে প্রয়োজনের সবকিছু উৎপাদন করতে পারে না, যত ধনী দেশই হোক। তো
তো এক এক দেশ এক এক ধরনের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ থাকে। আর বিভিন্ন দেশের যে জলবায়ু, মাটি, ভৌগোলিক অবস্থা এগুলোর ভিতরে কিন্তু পার্থক্য আছে, তারতম্য আছে বা পার্থক্য আছে। এই কারণে দেখবা কোথাও এক ধরনের দ্রব্য অনেক বেশি উৎপন্ন হয় এবং কোনো দেশে আবার হয় না। তার মানে কোনো দেশই সব ধরনের দ্রব্যে স্বয়ংসম্পূর্ণ নয়। ফলে উদ্বৃত্ত অঞ্চল ও ঘাটতি অঞ্চলের মধ্যে আছে। উদ্বৃত্ত মানে হলো যে দেশে এই পণ্যটা বেশি হয়। যেমন ধরো বাংলাদেশের পাট দেশের প্রয়োজনের চেয়েও বেশি উৎপাদন হয়, এই কাঁচামাল বিদেশে রপ্তানি করে। এটা হলো উদ্বৃত্ত। এবং ঘাটতি অঞ্চলের মধ্যে যেখানে আবার ঘাটতি আছে, তো যাদের এটা প্রয়োজন তারা এই দ্রব্য পণ্য বিনিময় করে। এই বিনিময়টাকে বলে বাণিজ্য। এই অধ্যায়ে কি কি আছে দেখি। এখানে বাণিজ্যের প্রকৃতি এবং আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন সম্পর্কে বর্ণনা, বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রপ্তানিকারক কয়েকটি দেশের রপ্তানি পণ্যের বর্ণনা, বাংলাদেশের বাণিজ্যের প্রকৃতি, বাংলাদেশের আমদানি ও রপ্তানিকারক প্রধান কয়েকটি দেশের বাণিজ্যিক সম্পর্ক, আর বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রচলিত পণ্যের ও জনশক্তি রপ্তানির ভূমিকা, অপ্রচলিত পণ্যের এবং বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বৃদ্ধির গুরুত্ব। আরো আছে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে বাংলাদেশের বাণিজ্যের সুযোগ সুবিধা, এবং সর্বশেষে আছে বাংলাদেশের জনশক্তি আমদানিকারক প্রধান দেশসমূহের জনশক্তি চাহিদার বিবেচ্য বিষয়। জনশক্তি হলো ম্যান পাওয়ার, অর্থাৎ মানুষ, বিভিন্ন শ্রমিক যে কাজে বিদেশে যায় সেটা। এবার পার্ট একই আমরা কি দেখি, দেখো বাণিজ্যের প্রকৃতি ও আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন। বাণিজ্যের প্রকৃতি মানে কি ধরনের বাণিজ্য হয় সেটা, পণ্যের আদান প্রদান এবং বিনিময়কে বলা হয় বাণিজ্য। এবং বাণিজ্য প্রধানত দুই প্রকার, একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো বৈদেশিক বা আন্তর্জাতিক। অভ্যন্তরীণ হলো যেটা দেশের ভিতরে সংগঠিত হয়, আর আন্তর্জাতিক হলো যখন দুই বা ততোধিক দেশের মধ্যে পণ্যের বিনিময় চলে, একটা দেশের ভিতরে আর একটা বিভিন্ন দেশের বাইরে। তাহলে বলো আমার সাথে একটু 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 করে আমরা, আমি তো এক অধ্যায় একদিনে রিভিশন করছিলাম যে বোধহয় পরীক্ষা দিয়ে দিতে, যেহেতু পরীক্ষা নাই আমরা আস্তে আস্তে যাই, নাকি বলো? জি ম্যাম। তা আয়শা বলো দেখি, তাহলে বাণিজ্য কাকে বলে? পণ্যের আদান প্রদান বা বিনিময়কে বাণিজ্য বলে। বাণিজ্য কত প্রকার? দুই প্রকার, কি কি? অভ্যন্তরীণ আর আন্তর্জাতিক। হ্যাঁ, অভ্যন্তরীণ হলো কাকে বলে? একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বাণিজ্য হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ, আর দুই বা ততোধিক দেশের মধ্যে যে বাণিজ্য পণ্যের বিনিময় হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক। অভ্যন্তরীণ বাণিজ্যের একটা উদাহরণ দাও তো, যেমন তুমি নিজে যা বুঝছো বাংলাদেশের ভিতরে, বলো তো একটা উদাহরণ দাও তো ভেবে। ম্যাম যেমন এক এক অঞ্চলের শাকসবজি আরেক অঞ্চলে নিয়ে বিক্রি করা হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। আর আন্তর্জাতিক? যেগুলো আমরা আমদানি রপ্তানি করি। হ্যাঁ, ঠিকই বলেছো, থ্যাংক ইউ। আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনে এই প্রতিষ্ঠানগুলো কাজ করে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, এটা কি একটু লিখে নেবা তোমরা? WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, পাশে দিয়ে লিখে নাও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর এটা হলো আসিয়ান, হ্যাঁ, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব এশিয়ান নেশনস। আবার বলি, ওয়ার্ল্ড
Trade Organization, Association of Southeast Asian Nation, SAFTA, South Asian Free Trade Area, SAFTA হলো সার্কের অধীনে একটা বাণিজ্য চুক্তি, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, আর G8 হলো গ্রুপ অফ 8, 8টা দেশের একটা জোট। এইগুলো যে বর্ণনা আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনের জন্য কতগুলো নিয়ামকের প্রভাব দেখা যায়, এই নিয়ামকগুলোকে 4 ভাগে ভাগ করা হয়। প্রথম নিয়ামকটার নাম প্রাকৃতিক নিয়ামক, অর্থাৎ বাণিজ্য সংগঠনের নিয়ামক। প্রাকৃতিক নিয়ামকে কি কি আছে দেখো, ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থানের উপর দেশসমূহের আন্তর্জাতিক বাণিজ্য নির্ভর করে। যেমন জাপান এবং যুক্তরাজ্য দ্বৈপ অবস্থানের প্রভাবে। দ্বৈপ মানে হলো দ্বীপ, দ্বৈপ মানে কি বললাম বলো? দ্বীপ। হ্যাঁ, সুলতানা, সাদিয়া, কথা বলো সবাই, আছো তো কম, অল্প সংখ্যক। তাহলে দ্বৈপ অবস্থান মানে দ্বীপ, দ্বীপ হিসাবে অবস্থান করছে। এর প্রভাবে এবং ভারত, ইতালি, মালয়েশিয়া, এগুলো এখানে দেখা যাচ্ছে না, মালয়েশিয়ার উপদ্বীপীয় অবস্থানের কারণে। উপদ্বীপ মানে হলো যার 3 দিকে পানি, এক দিক স্থলভাগের সাথে সংযুক্ত, সেটাকে বলে উপদ্বীপ। তো এই উপদ্বীপ আর দ্বীপ এগুলোর বাণিজ্যের সুবিধা কি কারণ শোনো, কারণটা হলো দ্বীপ উপদ্বীপ হলে এদের উপকূল ভাগ থাকে বেশি, উপকূল ভাগ বেশি থাকলে সেখানে বন্দর স্থাপন করা যায় এবং এই বন্দরের প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্যটা গড়ে ওঠে। এখন যেসব দেশের বন্দর নাই, এরকম কিছু দেশও আছে, মনে করো সমুদ্র সীমা নাই, মানে চারিদিকে স্থলভাগ। বলো তো এরকম 2-1টা দেশের নাম কে বলতে পারবে? বলো। ইসরাত জাহান, হ্যাঁ আয়শা বলো। ইতালি। না, ইতালি তো পুরা উপদ্বীপ, ভূমধ্যসাগরে তার চারিদিকে পানি। এটা হলো, আমি বলেছি এটা তো উপদ্বীপ, আমি বলছি যে চারিদিকে স্থলভাগ, মানে আর কোনো সমুদ্র বন্দর নাই, এরকম দেশ কি থাকতে পারে? পারে। হ্যাঁ, তুমি যে ইতালি বললা, ইতালি হলো এই যে উপদ্বীপীয়, এই যে ভারত, ইতালি, মালয়েশিয়া, এগুলো হলো উপদ্বীপ। আর ভারতের যে নিচের অংশটা ভি এর মতো আছে না, এটা উপদ্বীপ। আর অন্যদিকে ভুটান, নেপাল, আফগানিস্তান মহাদেশীয় অবস্থার প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্য উন্নতি লাভ করেনি, অর্থাৎ চারিদিকে স্থলভাগ এরকম দেশ হলো ভুটান, নেপাল, আফগানিস্তান। কি কি বলো আমার সাথে? ভুটান, নেপাল, নেপাল, আফগানিস্তান, এগুলোর আফগানিস্তান। হ্যাঁ, এগুলোর চারপাশেই স্থলভাগ, মানে অন্য দেশ। মনে করো এরকম একটা বাড়ি, যে বাড়ির কোনো বের হওয়ার রাস্তা নেই, অন্যের বাড়ি দিয়ে বের হতে হয়, তাহলে এটা কঠিন না? বলো। হ্যাঁ। অন্যের বাড়ি দিয়ে যদি ঢুকতে হয়, গ্রামের দিকে দেখবা 2-1টা বাড়ি এমন জায়গায় পড়েছে যে তার নিজস্ব রাস্তা নাই, ওই জমিটা চারপাশে অন্যের জমি, রাস্তা পড়েনি, তখন তাকে কি করতে হবে? অন্যের বাড়ি দিয়ে আসা যাওয়া করতে হবে। তো সহজে কি মানুষ একজনকে আরেকজনের বাড়ি দিয়ে যাওয়ার অনুমতি দিবে বলতো? না। না। কেন দিবে না? কি কারণ বলো? 1 নম্বর কারণ নিরাপত্তার অভাব। সে তো ধরো চুরি ডাকাতি করতে পারে, ক্ষতি করতে পারে, ঠিক না? নিরাপত্তার অভাব। তেমন এই যে নেপাল, ভুটান, আফগানিস্তান, এই দেশগুলা হলো বাণিজ্য করতে হলে একে অন্য দেশ দিয়ে যেতে হবে। ধরো এই যদি চট্টগ্রাম বন্দর ব্যবহার করে, তাহলে পুরা বাংলাদেশ পার হয়ে, ভারত পার হয়ে নেপাল যেতে হবে। তার মানে আরো 2টা দেশের অনুমতি লাগবে, তো সহজে তো অনুমতি দিবে না অন্য দেশ। এইসব দেশগুলো এই জন্য বাণিজ্য উন্নতি লাভ করেনি। এই যে দেখো, ভুটান, নেপাল, আফগানিস্তান মহাদেশীয় অবস্থানের প্রভাবে
আন্তর্জাতিক বাণিজ্যে উন্নতি লাভ করেনি, অর্থাৎ এদের বন্দরই নেই। বন্দর ছাড়া, সমুদ্র বন্দর ছাড়া বাণিজ্য সংগঠন অনেক কঠিন, কারণ সমুদ্র বন্দরে সহজে বাণিজ্য করা যায়। সমুদ্র ছাড়া স্থলপথে তো আর সব দেশের সাথে সব দেশের যোগাযোগ নাই। আবার ধরো আকাশ পথে মানে প্লেনে করে যদি উড়োজাহাজে যদি বাণিজ্য করে তো খরচেই শেষ, বুঝছো? খরচে প্রচুর খরচ আর কি। হ্যাঁ, এই জন্য এক এক দেশের এক এক, দেখো কেন একটা দেশ উন্নতি করতে পারছে না। দেখো ভুটান, নেপাল, আফগানিস্তান, এই যতই এদের সৌন্দর্য থাক, প্রাকৃতিক সৌন্দর্য, নেপাল ভুটানে অনেক পর্যটক যায়, তো গেলে কি হবে, অন্যদিক কিন্তু আর নাই। মনে করো খনিজ সম্পদ নাই, এই বাণিজ্যের জন্য সমুদ্র বন্দর নাই, এরকম নানান অসুবিধা। তাহলে ভৌগোলিক অবস্থান মানে কোথায় এই দেশটা অবস্থান করছে সেটার উপরে কিন্তু অনেকখানি নির্ভর করছে উন্নতি, হচ্ছে না বলো? জি ম্যাম। মানুষের ক্ষেত্রে ধরো ধরো তোমরা যারা ঢাকায় আছো, ঢাকায় পড়া শুরু করছো, অন্যদিকে মনে করো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক ভালো ছাত্র কি নাই? বলো তো, আছে কি নাই? আছে, আছে। আছে। ওরা ধরো শহর পর্যন্ত আসতে পারছে না, মনে করো আর্থিক সীমাবদ্ধতা, থাকার অসুবিধা, নানান কারণে। তখন তাকে সে গ্রামেই থাকতে হচ্ছে, বা ওই কৃষিকাজ বা ওই আদি পেশায় ধরে রাখতে হচ্ছে, এরকম ব্যাপারটা। এই জন্য কে কোথায় অবস্থান করছে এটাও একটা বিষয়। হ্যাঁ, এটা কিন্তু একটা সুবিধা। নিয়ামক মানে হলো সুবিধা অসুবিধা বা কারণ, কি কারণে সে উন্নতি করতে পারছে এবং কি কারণে পাচ্ছে না, এটাকে বলছে ভৌগোলিক অবস্থানের কারণে এরকম হয়। তাহলে বুঝতে পারছো পৃথিবীর যে এত দেশ, কোনোটা এত উন্নত, কোনোটা আবার এত অনুন্নত, এটা কি কারণ? বুঝতে পারছো তোমরা? ম্যাম। আগে কখনো এভাবে ভাবিনি আমরা, নাকি বলো? হ্যাঁ। হ্যাঁ, এরকম। আচ্ছা, প্রাকৃতিক সম্পদ সমূহের অসম বন্টন। অসম মানে ভারসাম্য নাই, কোথাও বেশি কোথাও কম। ভূতাত্ত্বিক গঠন, ভূমির বন্দরতা, মাটি, জলবায়ু, এই বিভিন্ন পার্থক্যের কারণে পৃথিবীর যে প্রাকৃতিক সম্পদ সেগুলোর অসম বন্টন লক্ষ্য করা যায়। যেমন ধরো কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো কি সব দেশে আছে? আমরা তো পড়েছি, এগুলো পড়ছি না? খনিজ সম্পদ, জি ম্যাম। হ্যাঁ, এক এক জায়গায় আছে, সব দেশে নাই আবার। তো এটাও বাণিজ্যকে প্রভাবিত করে। যে দেশে ধরো বেশি আছে ওরা রপ্তানি করে, ওদের আর্থিক উন্নতি হয়। যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলো, বুঝছো, এক সময় এত দরিদ্র ছিল, পুরা সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার, যেগুলোই বলো, অনেক দরিদ্র ছিল। পরে যখন এই যে খনিজ তেল আবিষ্কার হলো, তখন সেটা দেশগুলো উন্নতি লাভ করতে লাগলো। তেলের উপরে ভাসছে বলতে গেলে দেশগুলো। এখন এটাকে বলে তরল সোনা, পেট্রোলিয়াম, বুঝছো? জি ম্যাম। এরকম। তারপর রাতারাতি দেশগুলো উন্নত হলো। এইরকম আর কি, প্রাকৃতিক সম্পদ একটা দেশের উন্নতি বা অনুন্নতির কারণ। এবার অর্থনৈতিক নিয়ামক গুলো দেখি আমরা। অর্থনৈতিক ব্যবস্থার তত্ত্ব। আন্তর্জাতিক বাণিজ্য গড়ে ওঠার জন্য দেখো কিভাবে বাংলাদেশ বিভিন্ন ধরনের খাদ্যশস্য আমদানি করে এবং পাট ও পাটজাত দ্রব্য এবং চা রপ্তানি করে। কারণ বাংলাদেশ খাদ্যশস্য আমদানি কেন করে? কারণ বাংলাদেশের অনেক জনসংখ্যা, এই জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে এত বেশি যে বাংলাদেশ কৃষি উৎপাদনশীল দেশ, তারপরও কিছু খাদ্য আমদানি করা লাগে। যেমন ধরো গম আমদানি করতে হয়, গম কম হয়। অনেক সময় চাল, ধানের উৎপাদন কোনো কোনো বছর কম হয়, তখন আনতে হয়। অনুরূপ ভাবে শিল্প নির্ভর অর্থনীতির দেশ শিল্পজাত দ্রব্য রপ্তানি করে এবং জনগণের জন্য খাদ্যশস্য আমদানি করে। যেমন জাপান কি করে? যন্ত্রপাতি, সুতি বস্ত্র, কাপড় আর কি, ইলেকট্রনিক দ্রব্য ইত্যাদি রপ্তানি করে এবং বিদেশ থেকে কয়লা সহ অন্যান্য কাঁচামাল আমদানি করে। অর্থাৎ যে দেশে যে জিনিসটা নাই সেটা সে আমদানি করে, এবং যেটা অতিরিক্ত উৎপাদন হয়, উদ্বৃত্ত হয়, মানে বেশি হয়, সেটা
রপ্তানি করে। এবার দেখো অর্থনৈতিক উত্তরণের ধাপ। অর্থনৈতিক বিকাশের ধাপে দেশগুলো কখনো কৃষি নির্ভর হয়, কখনো আমদানি নির্ভর হয়, কখনো রপ্তানি নির্ভর হয়। উত্তরণ মানে এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যাওয়া। যেমন ধরো বাংলাদেশ এক সময় শুধুমাত্র পাট আর চাই রপ্তানি করতো, কিন্তু এখন আরেকটা নতুন জিনিস কি রপ্তানি করে? শিল্পজাত, বলো তো দেখি। পোশাক। পোশাক, হ্যাঁ। এটাই উত্তরণ, যে উত্তরণ মানে ট্রানজিশন, একটা পর্যায়ের পরে আরেকটা পর্যায়ে। তো এখন এটা কৃষি থেকে হচ্ছে কৃষি কাঁচামাল রপ্তানি থেকে এটা শিল্পজাত দ্রব্য রপ্তানির দিকে গেছে। এটা হলো উত্তরণের ধাপ, অর্থাৎ একটু একটু করে উন্নতির দিকে যাচ্ছে। আর দেশি বিদেশি মূলধনের বিনিয়োগের ব্যাপকতা। দেশি বিনিয়োগের পাশাপাশি যদি বিদেশি বিনিয়োগ হয়, অর্থাৎ বিদেশিরা এই দেশে এসে যদি ধরো শিল্প বাণিজ্য স্থাপন করে, তাহলে সেটাকে বলে বিদেশি বিনিয়োগ। যেমন ধরো তোমরা যেমন ডাচ বাংলা ব্যাংকের নাম শুনেছ না? ডাচ বাংলা, ডাচ জি হলো ম্যাম। ডাচ আরেক দেশ, ডাচ হলো নেদারল্যান্ড, নেদারল্যান্ড আর বাংলাদেশ মিলে এইরকম বিভিন্ন দেশ মিলে বিনিয়োগ করে যদি বিভিন্ন ক্ষেত্রে, তাহলে এই বাণিজ্যটা বাড়ে। জীবনযাত্রার মান ও ক্রয় ক্ষমতার পার্থক্য। যেমন ধরো যখনই মানুষের আয় বৃদ্ধি পায়, তখন কিন্তু চাহিদা ও বিনিয়োগ বৃদ্ধি পায়, ফলে আমদানি রপ্তানি বৃদ্ধি পায়। অর্থাৎ আয় বৃদ্ধিটা হলো একটা জরুরি বিষয়। যেগুলো একদম দরিদ্র দেশ সেগুলো কিন্তু বাণিজ্য কম, কারণ এদের চাহিদা সীমিত রাখতে হয় আয়ের কারণে। এরপরে দেখো সাংস্কৃতিক নিয়ামক। জনসংখ্যার অসম বন্টন। বিভিন্ন কারণে পৃথিবীর জনসংখ্যার অসম বিন্যাস দেখা যায়, এবং এর সাথে সাথে মৌলিক অন্যান্য চাহিদা এবং আন্তর্জাতিক পরিমাণ ও ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন ধরো জনসংখ্যার আকার, যেমন বাংলাদেশে যেমন প্রচুর ধান উৎপাদন হলেও রপ্তানি তো দূরের কথা, চাহিদা পূরণের জন্য প্রচুর খাদ্যশস্য আমদানি করতে হয়। অন্যদিকে থাইল্যান্ড পৃথিবীর মোট যে ধান উৎপাদন তার মাত্র 4% উৎপাদন করে, কিন্তু দেশের জনসংখ্যা কম হওয়ার কারণে উদ্বৃত্ত ধান রপ্তানি করে। খেয়াল করছো? জনসংখ্যার জি আকার, ম্যাম। অর্থাৎ জনসংখ্যা বেশি না কম, এটার উপরে নির্ভর করে। যেমন আমরা দেখেছি না, চীন সবকিছুতে উৎপাদনে প্রথম, বলতো? জি ম্যাম। হ্যাঁ, ধান, গম, কয়লা, না, কিন্তু চীন আবার রপ্তানিতে করে না, কারণ তাদের অভ্যন্তরীণ চাহিদাটা বেশি। জনসংখ্যা প্রায় 150 কোটির বেশি চীনে। আর বাংলাদেশেরও জনসংখ্যা বেশি, এই জন্য ধান উৎপাদনের চতুর্থ বাংলাদেশ, কিন্তু রপ্তানি করা যায় না, অনেক সময় আমদানি করতে হয়। অন্যদিকে থাইল্যান্ড আবার গোটা ধান উৎপাদনের মাত্র 4% উৎপাদন করে, কিন্তু জনসংখ্যা কম, সেই কারণে অতিরিক্ত ধানটা রপ্তানি করে থাইল্যান্ড। আর কি? সাংস্কৃতিক সম্পদের অসম বিন্যাস। সাংস্কৃতিক সম্পদের অসমতা অনেক ক্ষেত্রে বাণিজ্য সংকটের নিয়ামক হিসেবে কাজ করে। যেমন সুইজারল্যান্ডের ঘড়ি, মানে এক এক দেশে এক এক জায়গার এক এক দেশের এক একটা জিনিস বিখ্যাত আছে, সেই বিখ্যাত জিনিসটা ওই দেশের সংস্কৃতি বহন করে, সেইটার চাহিদা আছে বিশ্বে। বাংলাদেশের নকশি কাঁথার বিশ্বব্যাপী চাহিদা রয়েছে। এরকম নাম করা একটা জিনিস, যেমন ধরো সুইজারল্যান্ডের ঘড়ি, আরো যেমন জাপানের কাপড়, জাপানি কাপড় বললে আমরা বলি হ্যাঁ এটা মনে হয় খুব ভালো, এরকম। তারপর পরিবহন ব্যবস্থার উন্নতি। যদি পরিবহন ব্যবস্থা উন্নত থাকে, তাহলে বাণিজ্যের গতিটা সম্প্রসারিত হয়, আর যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্ত হলে বাণিজ্য হ্রাস পায়। অর্থাৎ তাহলে পণ্য আমদানি রপ্তানি করতে তো যোগাযোগ ব্যবস্থা লাগে, পরিবহন করতে হয়। রাজনৈতিক নিয়ামকের মধ্যে রয়েছে বাণিজ্য নীতি ও স্থিতিশীলতার প্রভাব। স্থিতিশীলতা মানে রাজনৈতিক শান্ত অবস্থা যদি থাকে দেশে, ধরো হরতাল, অবরোধ এগুলো না থাকলে বাণিজ্যটা ভালো হয়। তাহলে এই ছিল নিয়ামক গুলো। আরেকবার দেখি তো আমরা।
আমরা প্রথমে দেখলাম যে বাণিজ্য কাকে বলে। বাণিজ্য হলো পণ্যের আদান প্রদান বা বিনিময়কে বলা হয় বাণিজ্য। বাণিজ্য কয় প্রকার বলো, আরেকবার রিভিশন করি আমরা। বাণিজ্য কয় প্রকার? দুই প্রকার, কি কি? অভ্যন্তরীণ, আন্তর্জাতিক। হ্যাঁ, বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন, এগুলো একটু আগে যে বললাম, বলো তো কোনটা কি? WTO পূর্ণ রূপটা বলো। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। হ্যাঁ, তারপর আসিয়ানের পূর্ণ রূপটা দেখি, কে বলতে পারো? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। হ্যাঁ, নেশনস, এসবে এটার 10টা দেশ আছে এর মধ্যে। দক্ষিণ পূর্ব এশিয়ার, অর্থাৎ আমরা হলাম দক্ষিণ এশিয়া, হ্যাঁ, বাংলাদেশ, ভারত এগুলো হলো দক্ষিণ এশিয়া। আর দক্ষিণ পূর্ব এশিয়া হলো মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, তারপরে লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, এগুলো হলো দক্ষিণ পূর্ব এশিয়া, মানে আমাদের থেকে আরো পূর্ব দিকে। সাতটার পূর্ণ রূপটা বলো তো বাবা আরেকবার। সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এটা কিসের অধীনে বলেছিলাম বলো তো? সার্কের অধীনে। সার্কের অধীনে, সার্ক। দক্ষিণ এশিয়ার যে একটা সংস্থা আছে সার্ক, সেই সার্কের অধীনে হলো সাতটা। তারপর আছে গ্রুপ অফ 8, মানে 8টা দেশের একটা জোট। এবার নিয়ামক গুলা দেখো। প্রাকৃতিক নিয়ামক কয়টা? 2টা, ভৌগোলিক অবস্থান আর প্রাকৃতিক সম্পদের অসম বন্টন। মানে এটা পুরাটাই প্রাকৃতিক, মানে এটা মনে করো সৃষ্টিকর্তা যেখানে যাবে যেভাবে রেখেছেন এক একটা দেশকে সম্পদ দিয়েছেন, সেটা হলো প্রাকৃতিক। অর্থনৈতিক নিয়ামক হলো অর্থনৈতিক অবস্থার তারতম্য, অর্থনৈতিক উন্নতির ধাপ, উত্তরণের ধাপ, দেশি বিদেশি মূলধনের বিনিয়োগের ব্যাপকতা এবং জীবনযাত্রার মান ও ক্রয় ক্ষমতার মধ্যে পার্থক্য। এরকম 4টা। দেখো, প্রাকৃতিক নিয়ামক 2টা, অর্থনৈতিক হলো 4টা, আর সাংস্কৃতিক নিয়ামকও 4টা। জনসংখ্যার অসম বন্টন, জনসংখ্যার আকার, সাংস্কৃতিক সম্পদের অসম বিন্যাস, পরিবহন ব্যবস্থার উন্নতি, আর রাজনৈতিক নিয়ামক। এবার আরেকটু সময় আছে, আমরা পার্ট 2 এর দিকে একটুখানি যাই। বর্তমানে রপ্তানিকারক দেশসমূহের মধ্যে চীন প্রথম স্থানে আছে। তাহলে কোন দেশ প্রথম স্থানে আছে বলো রপ্তানিতে? চীন। হ্যাঁ, চীন যদিও ধান গম রপ্তানি করে না, কিন্তু এই দেশের আবার শিল্পজাত পণ্য রপ্তানিতে প্রথম। ম্যাম, আপনারটা মিউট করা। সরি। আচ্ছা শোনো, তোমাদের কাছে এটা কত সালের ডাটা আছে তোমাদের বইয়ে? ম্যাম, আমাদেরও 2013। ও, তাহলে এটা ব্যবহার করি আমরা। রপ্তানিতে চীন প্রথম, যুক্তরাষ্ট্র দ্বিতীয়, জার্মানি তৃতীয়, জাপান চতুর্থ, ফ্রান্স পঞ্চম, 5-6টা জানলেই হবে। নেদারল্যান্ডস হলো ষষ্ঠ। তারপরে আছে রাশিয়া, ইটালি, কানাডা, যুক্তরাজ্য, হংকং, সিঙ্গাপুর, সৌদি আরব, মেক্সিকো, বেলজিয়াম, ভারত, স্পেন, তাইওয়ান, সংযুক্ত আরব আমিরাত। এই 20টা দেশের তালিকা। প্রথম 4-5টা এবার মনে রাখবা। তারপর আচ্ছা, চীনের প্রধান প্রধান রপ্তানি পণ্য কি? রপ্তানি পণ্যগুলোর অনেক মিল পাওয়া যায় বিভিন্ন দেশের। প্রধান প্রধান নামগুলো দেখো। বিদ্যুৎ উৎপাদন সরঞ্জাম চীন,
তৈলবীজ। আর কি আছে? এখন কি সাদিয়া আফরিন ক্লাস তো শেষের দিকে। অলিজিনাস ফল। আচ্ছা শোনো, অলিজিনাস ফল কি? তোমরা কি জানো অলিজিনাস ফল কি? না ম্যাম। অলিজিনাস ফল হলো যেগুলোর বীজ থেকে তেল হয়, যেমন ধরো জলপাই, জলপাই তেল হয় না, অলিভ অয়েল, হ্যাঁ। ওটাকে অলিজিনাস ফল বলে। বীজ থেকে তেল উৎপাদন হয়। ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, সরঞ্জাম, যানবাহন, বিমান ও মহাকাশযান। অপটিক্স। অপটিক্স কি বোঝো? অপটিক্স কি বলো? অপটিক্স, অপটিক্স হলো এই যে চশমা জাতীয়, চশমার ফ্রেম, চশমার কাঁচ, যাবতীয় চোখ সংক্রান্ত, চোখের, হ্যাঁ, এই লেন্স। বুঝতে পেরেছো? জি ম্যাম। প্লাস্টিক ও খেলনা। মন্ড। মন্ড হলো কাগজ তৈরির আগের অবস্থাটা। কাগজ তৈরি হয় কি দিয়ে? বাঁশ, নরম কাঠ, হ্যাঁ। তারপরে পুরানো কাপড় অনেক সময় ব্যবহার করে, পুরানো কাগজ। তো ওইগুলো একসাথে গোলানোর পরে যে ঘন মন্ড এটা তৈরি হয়, এটাকে বলে মন্ড। পেপার বোর্ড, কপার, জৈব রাসায়নিক ইত্যাদি, এগুলো চীন এগুলো রপ্তানি করে। যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের মধ্যে আছে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, বিমান, যানবাহন, কম্পিউটার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি। শোধিত তেল। শোধিত তেল মানে হলো যেটা খনি থেকে উঠানো হয়, সেটা কিন্তু সাথে সাথে ব্যবহার করা যায় না, সেটা শোধন করতে হয়, অর্থাৎ অপদ্রব্য যেগুলো থাকে সেগুলোকে বাদ দিতে হয়। মেডিকেল যন্ত্রপাতি, যন্ত্রকৌশল যন্ত্রপাতি, খাদ্যশস্য, তৈলবীজ, অর্থোপেডিক সম্পদ, প্লাস্টিক ইত্যাদি। অর্থোপেডিক হলো যে প্লাস্টিকের হাত পা নকল থাকে, এগুলো নানান রকম অর্থোপেডিক চিকিৎসার জিনিসগুলা। জার্মানি প্রধান রপ্তানি পণ্য হলো যানবাহন, শোধিত তেল, ইলেকট্রনিক যন্ত্রপাতি, সেলফোন, ভিডিও যন্ত্রপাতি, রেডিও ট্রান্সমিটার, পেট্রোলিয়াম গ্যাস, মেডিকেল যন্ত্রপাতি, প্লাস্টিক, ডিজেল ইঞ্জিন। আর জাপান যানবাহন, ইলেকট্রনিক যন্ত্রপাতি, কম্পিউটার, মেশিনের যন্ত্রাংশ, সেলফোন, ভিডিও যন্ত্রাংশ, স্টিল, শোধিত তেল, মেডিকেল যন্ত্রপাতি ইত্যাদি। অর্থাৎ প্রায় একই ধরনের। হ্যাঁ, দেখো ফ্রান্স থেকে ওই যে সুইটা পর্যন্ত আমদানি করতে হয়। দেখো সুই মানে সুই সুতা, হ্যাঁ, সূক্ষ্ম ধরনের সুই, বা এই যে গার্মেন্টস এর নানান রকম সুই লাগে, এগুলো আনতে হয়। রিলেজ ও ফিউজ, এগুলো ইলেকট্রনিক্স। সেল, রেকর্ডার ও রেডিও ট্রান্সমিটার, মেকানিক্যাল যন্ত্রপাতি, পর্যটন পণ্য, এগুলো। আচ্ছা তোমরা এখান থেকে 10টা, কয়টা দেশে আছে? 10টা। এই 10টা দেশে রপ্তানি পণ্যগুলো পড়ো। আমি এখন একটু নামটা ডেকে নিই ক্লাস শেষের দিকে। কত তারিখ বলো তো? আজকে 11। জি মিস। কে কে আছে 1 থেকে 10? আমি কিন্তু দেখতে পাচ্ছি, যারা আছো শুধু তারাই বলবে। বলো 1 থেকে 10। 1 থেকে 10 নাই। 11 থেকে 20 বলো। ম্যাম 11। ম্যাম 119। 119 এর আগে আর কেউ আছো? ম্যাম 111। হ্যাঁ দিয়েছি 11 আর 19। যারা আছো আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমি তাও তোমাদের মুখ থেকে শুনতে চাই। 120 থেকে 130 বলো। হ্যাঁ বলো। 120 থেকে 130 নাই। এবার বলো 130 থেকে 40 আছো? 130 থেকে 40। 130 থেকে 40 বলো।
নাই, তোমরা কেন ক্লাস করছো না? আচ্ছা, এবার 40 থেকে 50 বলো। মিস হ্যাঁ বলো। মিস 150। 144 দিয়েছি, এরপর 150। 50। হ্যাঁ দিয়েছি বাবা, এরপর আর নাই। ম্যাম 151। 100 কত? 51। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আর 159। ম্যাম 155। 55 ইফতি। জি ম্যাম। হুম। আর মোনালিসা আছে আজকে? মোনালিসা না ম্যাম। নাই। ওকে, অল্প কয়জন তোমরা? এখনো 2 মিনিট আছে, এখন তোমাদের কথা শুনবো। বলো আমার সাথে, বলো তোমাদের কি অসুবিধা ভূগোলের থেকে? প্র্যাকটিক্যাল কয়টা হয়েছিল বলো তো মূল খাতায়? মূল খাতায় প্র্যাকটিক্যাল কয়টা হয়েছিল বাবা? ম্যাম গুনতে হবে। গুণে দেখো তো একটু, আগামী ক্লাসে আমাকে একটু বলো। ম্যাম আচ্ছা। অনেকগুলাই করিয়েছিলাম রাফ খাতায়, অনেকগুলো করিয়েছিলাম, এগুলো তুলে ফেলো মেন খাতায়। তোমাদের দিক থেকে কিছু বলার থাকলে বলো, আরো 2-1 মিনিট সময় আছে, বলো। ম্যাম ফার্স্ট পেপারের কথা তো বলেছিলেন যে আর কি জোয়ার ভাটার ওই চ্যাপ্টারটা সৃজনশীলের জন্য বাদ দিতে পারি, হুম তো হুম। সেকেন্ড পেপার থেকে কিছু বলবেন? হ্যাঁ, কৃষিটা বাদ দিতে পারি। কৃষি। হুম, বহু নির্বাচনের জন্য লাগবে। জি ম্যাম। অবশ্য বাদ দেওয়ার কিছু নাই বুঝছো, 8-9টা জি চ্যাপ্টার ম্যাম। তো, 9টা 8টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন তো থাকছেই। এখানেই তো তুমি নিজেই বাছাই করতে পারবো। তোমরা মনে করো 5টা অধ্যায় খুব ভালো করে শিখলাম, বাকিগুলো বহু নির্বাচনের জন্য শিখলাম, এই তো পেয়ে গেলাম। অবশ্য জি আমি ম্যাম। কৃষিটা বাদ দিচ্ছি কিনা শিওর না, একটু দেখে বলতে হবে, যেহেতু পরীক্ষার রুটিন দেয়নি ওই জন্য আর খেয়াল করিনি বুঝছো। আচ্ছা আমি দেখবো, হ্যাঁ কোনটা একটা যদি কমিয়ে দেওয়া যায় দিব। কৃষিটা ফাইনাল না, হ্যাঁ মনে করতে পারছি না এই মুহূর্তে, আমি একটু দেখে বলবো আগামী ক্লাসে। আর কিছু বলো। আর আমরা তো আরেকবার বই শেষ হয়ে যাচ্ছে আমাদের, প্র্যাকটিক্যালটা তো হাতে কলমে করাতে হবে, কি যে করি। আচ্ছা যতটুকু পারো পারো তো দেখি আমাকে, নাহলে এখানে বলিও কোথায় অসুবিধা হচ্ছে, আমি সম্ভব হলে দেখিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, জি আজকের ম্যাম। জন্য শেষ করি। সবাইকে ধন্যবাদ, ভালো ম্যাডাম থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।